হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে প্রাইমারি ৩২,০০০ যে চাকরি বাতিল মামলা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা জানেন যে আজ অর্থাৎ ১২ই নভেম্বর ২০২৫ এই ৩২,০০০ মামলার শুনানি রয়েছে এবং সম্ভবত এটাই হচ্ছে লাস্ট হিয়ারিং হতে পারে। তো সেটা আজকে শুনানির পর জানা যাবে। তবে গতকাল শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আপনারা যারা লাইভ হিয়ারিং দেখেছেন তারা দেখেছেন যে কয়েকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গতকাল উঠে এসেছে। যে যুক্তি রাখা হয়েছিল যারা পিটিশনার তাদের পক্ষ থেকে, অর্থাৎ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সমস্ত যুক্তি আদালতে রেখে গেছেন, কালকে তো ছিলেন না উনি, আপনারা জানেন। কালকে পুরোপুরি হচ্ছে পর্ষদের অর্থাৎ বোর্ডের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সওয়াল করেছেন এবং তার কলিগ যারা তারা সওয়াল করেছেন। তো কালকে মূলত তারা ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে যুক্তি সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছেন আদালতে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আদালতে। এবং একই সঙ্গে বিচারপতিদের বেশ কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, যে কি হয়েছে এবং কোন বিষয়ে কি হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। মূলত দুটো বিষয় নিয়ে এখানে উঠেছিল। একটা হচ্ছে এস বাসুরায় অ্যান্ড কোম্পানি এবং র্যাঙ্ক জাম্পিং, যেটা নিয়ে আদালতে কিন্তু কালকে তুমুল ব্যাপার চলে। সমস্ত কিছু আপনারা জানেন, তবুও আরেকটা বিষয় জানা দরকার। সেটা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্ষদের অবস্থান কিন্তু কালকে স্পষ্ট করেছেন। কিন্তু বেশ কিছু বিষয় এখনও হচ্ছে, আপনারা জানেন যে বেশ কিছু বিষয় এখনও হচ্ছে ধোঁয়াশা থেকে গেছে। সেটা হচ্ছে যেমন অ্যাপটিটিউড টেস্টের বিষয়টা। অ্যাপটিটিউড টেস্ট যারা এক্সাম দিয়েছে তারা ভালো করেই জানেন যে কাদের এক্সাম অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, শুধু ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং কাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় নেওয়া হয়নি। এটা যেমন একদম দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু তার কোনো যথাযথযোগ্য যে প্রমাণ সেটা আদালতে এখনও পর্যন্ত সেভাবে দেওয়া হয়নি বা হাজির হয়নি। যদিও সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু যারা ইন্টারভিউয়ার তাদেরকে ডেকে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন, সে সমস্ত রেকর্ডিংগুলো আছে। তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এখন যা হচ্ছে, এখানে যা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেটাই সব নয়। এর আগের যে সমস্ত যে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে রায়টি হয়েছিল সেইগুলোও কিন্তু আদালত একদম ঝেড়ে ফেলে দেবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, সে বিষয়ে তো কি হবে রায়, সে তো রায় বলবে। রায় নিয়ে কখনোই প্রেডিক্ট করা ঠিক নয়। কেউ বলছে যে ৩২,০০০ চাকরি বাতিল আর হলো না, কেউ বলছে চাকরি বাতিল হবে 100%। এটা হবেই। যারা শিক্ষক রয়েছেন তারা চাইবেন যে তাদের চাকরি যাতে নিশ্চিত থাক, মানে সুরক্ষিত থাকুক, আর যারা পাননি তারা চাইবে যে না, চাকরি চলে যাক। এটা স্বাভাবিক। তো এইটা নিয়ে এইসব বিতর্কের মধ্যে আমরা আসবো না। আমরা যেটা জানবো যে কি আদালতে হয়, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সমস্ত বিচার চলে। তো সেই দিক থেকে এখন কি হচ্ছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি রায় হবে সে তো রায় যখন হবে তখন। এবং আমি আরেকটা কথা বলে রাখি, রায় নিয়ে যদি কেউ প্রেডিক্ট করে যে আমরা জিতে গেলাম, আমরা হেরে গেলাম, কেউ যদি বলে আদালতের রায় নিয়ে যে এই আদালতের রায় এটা হবেই, সেটাও কিন্তু একটা ক্রাইম। এটা আপনাদের জানা উচিত যে রায় নিয়ে আগাম মন্তব্য করা বা বলে দেওয়া যে এটা হবেই, এগুলো কিন্তু একটা ক্রাইমের মধ্যেই পড়ে। সুতরাং সেগুলো না করাই ভালো। হ্যাঁ, যা হবে সেটা হচ্ছে শেষ যেদিন রায় অর্ডার কপি বেরোবে বা রায় দেবেন, সেই দিন আমরা জানতে পারবো যে কোন দিকে কি হলো বা কি ব্যালেন্স রেখে কিভাবে রায়দান হলো। কারণ এটা একটা রায়দান হওয়া মামলা, কিন্তু একটা রায় হয়ে গেছে যেখানে ৩২,০০০ চাকরি বাতিল, এবং সেই মামলাকে চ্যালেঞ্জ করে মামলা হচ্ছে। এখন এখানে এই বাতিল যে রায়টা ছিল সেই রায়টা থাকবে, বহাল থাকবে, নাকি তাকে কিছু সংশোধন করা হবে, নাকি পুরোপুরি সেটাকে ক্লোজ করে দেওয়া হবে, সেটা তখনই বোঝা যাবে, তার আগে কিছু বোঝা যাবে না। তো অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন যে 4 অক্টোবরের 4 তারিখ 2016 সালে একটি বোর্ড রেজুলেশনের মাধ্যমে এস বাসুরায় অ্যান্ড কোম্পানিকে কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। কত বছর আগের কথা ভাবুন। তো সেই সময় নাকি এটা হচ্ছে দেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই তারা কাজ করেছে, এই যে এস বাসুরায় অ্যান্ড কোম্পানি। তো এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপন ছিল এবং এর মধ্যে প্রায় 1,25,000 প্রার্থীর আবেদনপত্র বাছাই, জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করা এবং ইন্টারভিউয়ের জন্য তালিকা ও অ্যাটেন্ডেন্স শিট তৈরির মতো কাজ কিন্তু অন্তর্ভুক্ত ছিল।
এইটি কিন্তু মানে এই জিনিসটাই কিন্তু যে এজি তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন যে এই কোম্পানিকে প্রার্থীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাদের কাজ ছিল সম্পূর্ণ প্রশাসনিক এবং সহায়তামূলক কাজ। তাদের কিন্তু কোনো ওই মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়নি, এমনটা কিন্তু তিনি কালকে বলেছেন, গতকাল। এবং সিবিআইয়ের যে চার্জশিট তার জবাবেও তিনি বলেছেন যে এস বসুরা অ্যান্ড কোম্পানি শুধুমাত্র প্রিন্টিং এবং ফরম্যাট তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছিল। আর যে সমস্ত টাকাগুলো উদ্ধার হয়েছিল সেই টাকাগুলো কোথা থেকে উদ্ধার হয়েছিল সেই ঘটনা কিন্তু কেউ বলতে পারছে না। কারণ এত টাকা কোথা থেকে এলো, এত সম্পত্তি এক একজনের কীভাবে বাড়লো, এই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য বা কোনো কিছু আদালতে এখনও পর্যন্ত সেভাবে শোনা যায়নি। যাই হোক, তো কেউ যদি টাকা না দিয়েই চাকরি নেবে তাহলে ওরা এত টাকা পেল কোথা থেকে, যারা হচ্ছে বোর্ডের তত্ত্বাবধানে ছিল। তো সেগুলো তো এখন প্রমাণের বিষয়। বললে, মুখের কথা বললে কেউ শুনবে না, সবাই জানে কি হয়েছে, কিন্তু মুখের কথা কেউ বিশ্বাস করবে না, আদালতে প্রমাণ চায়, আদালত প্রমাণের উপরে চলে। তো বিচারপতি কিন্তু রুল 7-এর প্রসঙ্গ তুলেছিলেন। যখন রুল 7-এর প্রসঙ্গ কালকে তোলেন বিচারপতি, তখন কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিছুটা হলেও বিভ্রান্ত হয়ে গেছিলেন। মানে কিছুটা সময় বিভ্রান্ত হয়ে গেছিলেন। তার সহপাঠী যার সঙ্গে ছিলেন, যারা তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, তখন বলে তারপরে কিন্তু তিনি এই বিষয়টার তথ্য প্রমাণ আবার দাখিল করেন। সেটা কি না, আবেদনপত্র স্ক্রুটিনির জন্য ডিআই, এসআই এবং এআই আধিকারিকদের নিয়ে একটি সাব কমিটি গঠন করা হয়েছিল। এস বাসুরা অ্যান্ড কোম্পানির উপর এই দায়িত্ব ছিল না, এমনটা তিনি বলে দিয়েছেন। এবার আমি বলে দিলাম কি এ ছিল কি এ ছিল না, এবার আদালত সেটা বিচার করবে। যে আমি বললাম যে না, এই যে এতে সমস্ত জায়গায় অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, আমি বলে দিলাম আর আদালত বিশ্বাস করে নেবে, এটা কিন্তু ঠিক নয়। আবার আমি বলে দিলাম না, অ্যাপটিটিউড টেস্ট হয়ইনি, তা আমার মুখের কথা, আমি কেন, যে কোনো আইনজীবী যেই হোক না কেন, আদালতে মুখের কথাও কিন্তু ওই বলে দিলেই যে সেটাই ভেবে নেবে বিচারপতি, এটা ভাবা কিন্তু ঠিক নয়। তো অনেকেই ভাবছেন যে বিচারপতি সন্তুষ্ট হয়ে গেছে, সব কিছু শুনে সন্তুষ্ট হয়ে গেছে, এটা ভাবার কিন্তু জায়গায় আসেনি বলে আমার মনে হয়। ঠিক আছে, কারণ আর্গুমেন্টের সময় যে পক্ষ আর্গুমেন্ট করে সবাই ভাবে যে আমরা জিতে গেছি, সেই পক্ষই ভাবে যে আমরা জিতে গেছি। তেমনটা কিন্তু কালকের আর্গুমেন্টে হয়েছে। ঠিক আছে, এমন কিছু আইনজীবী যারা বাইরে এসে বক্তব্য দিয়েছেন, যাদেরকে আমি কোনোদিন আর্গুমেন্ট করতেই দেখিনি, মানে ওখানে আদালতে উপস্থিত আছে কিনা সেটাই বোঝা যায়নি কোনোদিন। তো তারাও বলছে যে আমরা এই মামলায় জিতে গেলাম। তারা কিভাবে যুক্ত আছে মামলার সঙ্গে, কী আছে কে জানে, তাদেরকে কখনো কেউ চেনেও না। তো এরকম কেউ কিছু বলে দিচ্ছে, সেটা শুনে নিয়ে এ করা কিন্তু ঠিক নয়। কারণ জেতা হারা সেটা হচ্ছে পরের বিষয়, এখনই কিন্তু সেই বিষয় নয়। এখন আমরা দেখব যে কি হয়েছে আসল ব্যাপার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন তথ্য দাখিল করেছিলেন, তাদের কিছুটা সেই তথ্যের কিছুটা অংশ কিন্তু ভুল প্রমাণ করেছেন কালকে, মানে কিছু উদাহরণ দিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন অ্যাডভোকেট জেনারেল। কি না, 10 নম্বর প্যারায় তিনি বলেছিলেন যে 4 জন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে যারা প্রশিক্ষিত এবং 2018 সালের আদালতের নির্দেশেই তারা চাকরি পেয়েছিলেন। যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন যে এই 4 জন ইল্লিগাল। তো সেখানে তার উত্তরে এটা জানিয়েছেন এজি। আর কি 11 নম্বর প্যারায় তিনি নিয়ে আরেকটা বলেছেন যে এই 11 নম্বর প্যারা কার, না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাবমিট করা যে তথ্য, তার 11 নম্বর প্যারা। সেখানে কি না, কিছু প্রার্থী যাদের বোর্ড টার্মিনেট করেছিলেন তারাও পরবর্তীকালে আদালতের নির্দেশে চাকরি ফিরে পান। তার মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে তথ্যগুলো দিয়েছিলেন, তো তার এগেনস্টে এজি সমস্ত কিছুই বলেছেন যে তাদের যে চাকরি ফিরে পাওয়া বা চাকরি পাওয়া সবই আদালতের নির্দেশে হয়েছিল, এখানে বোর্ড কিছু করেনি বা কেউ কিছু করেনি, কোনো ম্যানিপুলেশন হয়নি, এটা ওনার দাবি আর কি। আর এজি আরও বলেছেন যে 94 জন প্রার্থী যারা হচ্ছে টেট পাস করেনি বা অন্য রাজ্য থেকে টেট পাস করেছে, আর এদের অধিকাংশই হচ্ছে আদালতের নির্দেশে চাকরি তাদের বহাল আছে। তাহলে সমস্ত কিছুই আদালতের উপরে কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে যা জিনিস হয়েছে সব আদালতের উপরেই হয়েছে। সুতরাং ওই তথ্যগুলো যেগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিয়েছেন সেগুলো ঠিক নয়, এমনটা ওনার দাবি। আর র্যাঙ্ক জাম্পিংয়ের প্রসঙ্গে তিনি বলেছেন যে আপনারা যখন ওই প্যানেল নাম্বারটা প্রকাশ হয়েছিল, আপনারা যে দেখেছেন অনেকের শুধুমাত্র একাডেমিক স্কোর উইদাউট ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, কারণ যারা চাকরি পায়নি তাদের অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউয়ের নাম্বার দেখানো হয়নি। তা শুধুমাত্র তাদের যদি একাডেমিক স্কোর ক্যালকুলেট করে, তাহলে প্যানেলে যারা চাকরি পেয়েছেন
তাদের টোটাল স্কোরের থেকে অনেকের অ্যাকাডেমিক স্কোর বেশি আছে, উইদাউট মানে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট বাদ দিয়ে বেশি আছে, এমন ক্যান্ডিডেটের সংখ্যা অনেক। তা সেই প্রসঙ্গে তাহলে কি র্যাঙ্ক জাম্পিংয়ের বিষয় আসছে, যে একে বঞ্চিত করে ওকে দেওয়া হয়েছে, এই বিষয়টা উঠেছে স্বাভাবিকভাবেই। তখন তার উত্তরে কিন্তু এই এজি তিনি জানিয়েছেন এটি জেলা এবং কোড নম্বরের কারণে ঘটেছে। বলছে যেমন পুরুলিয়ার কোড নম্বর ছিল 17, সাবির আহমেদ নামে এক প্রার্থী বেশি শূন্য পদের জন্য অন্য জেলায় যেমন আলিপুরদুয়ারে আবেদন করেন। তো তাদের টেট রোল নম্বর 1 হওয়ার মানে টেটের যে রোল নম্বর সেটা 1 হয়েছে, এটাকে র্যাঙ্ক জাম্পিং বলে মনে হয়েছে। এরকম করে তিনি এটাকে বোঝানোর চেষ্টা করেছেন। প্যানেল প্রকাশ নিয়ে মাননীয় বিচারপতিকে একসময় বলতে শোনা গেছে যে বোর্ডই যখন সব কিছু, তাহলে ডিপিএসসিতে প্যানেল কেন? মানে প্যানেল যে প্রকাশ হয়েছে আপনারা বলছেন, তাহলে ডিপিএসসিতে সেটা কেন? বোর্ড যখন এখানে সর্বসর্বা, মানে বোর্ডই মেন কথা। তাহলে প্যানেল প্রকাশের এই বিতর্কের জবাবে এজি কিন্তু বলেছেন যে মামলাকারীরা তাদের রিট আবেদনে প্যানেল জমা দিয়েছিলেন, যদিও আবেদনকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেন সেটি মেরিট লিস্ট ছিল, রাজ্যভিত্তিক প্যানেল ছিল নয়। সঙ্গে সঙ্গেই প্রোটেস্ট করেছিলেন পাশ থেকে। তো এজি তখন পাল্টা দাবি করেন যে বোর্ড ডিপিএসসির মাধ্যমে প্যানেল প্রকাশ করে এবং তার দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল। এটা হচ্ছে এই প্যানেল প্রকাশ নিয়ে। এবং মাননীয় বিচারপতি তখন কিন্তু একটি মন্তব্য করেছিলেন শুনানির শেষের দিকে, আপনারা শুনেছেন, যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি তিনি আরও আগামীকালের জন্য, অর্থাৎ আজকের জন্য, মানে গতকালের তখন বলেছিল আগামীকাল, তার মানে আজকের শুনানির জন্য 5 মিনিট সময় চেয়েছিলেন। বলেছিলেন কালকে এই এর জন্য 5 মিনিট সময় দেওয়া হোক। তখন মাননীয় বিচারপতি বলেছিলেন যে আমরা সব কনক্লুড করে নিয়েছি, আপনার আর্গুমেন্ট সব কনক্লুডেশন হয়ে গেছে, আমরা কালকে আর 5 মিনিট কেন 1 মিনিটও কালকে কোনো সময় আপনাকে দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না। দেওয়া হবে শুধুমাত্র মিস্টার মজুমদার এবং তার কলিগ, তাদের যদি কিছু বলার থাকে কালকে বলা হবে। সমস্ত বলা বক্তব্য কিন্তু শেষ হয়েছে, এমনটাই কিন্তু কালকে মন্তব্য করতে শোনা গেছে। তো সেই জন্যই বলছি যে আজই হয়তো এই মামলার ফিজিক্যাল হিয়ারিং শেষ হয়ে যেতে পারে এবং তারপরেই হচ্ছে মামলাটি ক্যাব অর্থাৎ রায়দান রিজার্ভ রাখা হতে পারে। তো এমনটা হওয়ার সম্ভাবনা বেশি, যদিও সেটা যত সময় না হবে তত সময় আমরা আগে থেকে কিছু প্রেডিক্ট করতে পারবো না আদালতের বিষয়। দেখা গেল এমন একটা বিষয় হলো যে আজকে শুনানি হলোই না, তো সেই রকমও হতে পারে, কারণ আদালতের বিষয় আগে থেকে মন্তব্য করা ঠিক নয়, যা হবে তারপরেই হচ্ছে জানা যাবে। তবে একটা জিনিস নিশ্চিত যে এই 20 নম্বর শুনানি হয়ে গেছে, মানে এই যে ডিভিশন বেঞ্চের শুনানি গতকাল ছিল 20 নম্বর শুনানি, আজকে 21 নম্বর শুনানি। তাহলে 21 নম্বর শুনানি মানে এরপর যদি রায়দান হয় তারপরে এই যে ক্ষোভগুলো ছিল, যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন রায়দান করেছিলেন তখন চটজলদি রায়দান করেছিলেন। আপনারা দেখবেন মামলাটা হয়েছিল তার 1 সপ্তাহের মধ্যে রায়দান হয়ে গেছিল, 1 সপ্তাহ থেকে 10 দিন। তাহলে এত কুইক রায় হয়েছিল, সেই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, সেই নিয়ে যে সবার কথা ঠিকঠাক করে শোনা হয়নি, তারপরে হচ্ছে মানে বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি, এরকম অনেক কথা উঠেছিল। তো সেই ব্যাপারটা কিন্তু এখন রায় যদি হয় তাহলে উঠবে না, তার কারণ 19-20 নম্বর শুনানি শেষ, আজকে 21 নম্বর শুনানি, তারপরে যদি রায়দান রিজার্ভ রাখে সেক্ষেত্রে আর ওই ধরনের কোনো ক্ষোভ থাকবে না কোনো পক্ষের। তারপর আমরা দেখব যে একটা ব্যালেন্স রায় আমরা সবাই আশা করছি যে কি হয়, সব দিক ঠিক রেখে কীরকমভাবে ব্যাপারটা সামলান, কীভাবে রায়টা হয় সেটা কিন্তু আমরা সবাই দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। এখন দেখা যাক আজ কী হয়, সেদিকে নজর রাখবো। ঠিক দুপুর 2টোর পরে কিন্তু এই শুনানি শুরু হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।